প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে, আমরা আজকে তোমাদের সাধারণ গণিতের যেটা পরিমিতি অধ্যায় 16.1 অনুশীলনীর যে লাস্ট অঙ্কটা রয়েছে 10 নম্বর সৃজনশীল, এটা সলভ করছি। তো অন্যান্য পার্টগুলো দেখতে গেলে তোমরা এই ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নিবে। তো এটা যে অঙ্কটা ছিল যে একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমির এত অংশ থেকে 6 সেন্টিমিটার কম এবং অতিভুজ ভূমির এত অংশ থেকে 3 সেন্টিমিটার কম। তো দেখো, লম্বটাকেও কম্পেয়ার করা হয়েছে ভূমির সাথে, আবার এখানে অতিভুজটাকেও তুলনা করা হয়েছে ভূমির সাথে। তাহলে আমরা এখানে ভূমিটাকে এক্স ধরলে সুবিধা হবে। আর ক নম্বরে দেখো বলেও দিয়েছে ভূমি এক্স হলে ত্রিভুজটির ক্ষেত্রফল এক্স এর মাধ্যমে প্রকাশ করো। তো আমরা 10-এর ক নম্বরটা শুরু করছি। 10-এর ক। তো যখন আসলে বলে দেয় যে ভূমি এক্স হলে, তখন আর মনে করি দেওয়ার প্রয়োজন হয় না, তখন আমরা নর্মালি যেটা দেওয়া আছে দিয়ে লিখলেই ভালো হয়। দেওয়া আছে ত্রিভুজের ত্রিভুজের ভূমি। তো এই ভূমিটা বলেছিল এক্স। তো এককটা আমরা উপর থেকেই দেখো সেন্টিমিটার দেওয়া ছিল, তাহলে এক্স সেন্টিমিটার। তো ওকে, এটা যদি ভূমি হয় তাহলে লম্ব কত হবে? তাহলে ত্রিভুজের লম্ব, হ্যাঁ, লম্বের কথা বলা হয়েছিল ভূমির 11/12 অংশ থেকে 6 সেন্টিমিটার কম। তাহলে ভূমি হচ্ছে এক্স, ভূমির বলতে এখানে এর বা গুণন বোঝায়। তাহলে 11x/12, হ্যাঁ, এটা থেকে হচ্ছে যে 6 সেন্টিমিটার কম, তাহলে -6 দিয়ে এখানে আমরা সেন্টিমিটার এককটা লিখে দিলাম। তো এটা গুণ করলে আসলে এটা আমরা, সরি, এইখানে শুধু 11 হবে। এখন এটা গুণ করলে এটা 11x, আর এই হরটা হরেই থাকবে, বাই 12 -6 সেন্টিমিটার। তাহলে এক্স এর মাধ্যমে আমরা হচ্ছে যে লম্বের দৈর্ঘ্যটা পেয়ে গেলাম। আচ্ছা, এরপর ত্রিভুজের যে অতিভুজ, অতিভুজ, তো অতিভুজের কথা বলা ছিল যে ভূমির 4/3 অংশ থেকে 3 সেন্টিমিটার কম। তাহলে দেখো, ভূমি ছিল এক্স, এর 4/3, হ্যাঁ, এইটা থেকে কত? 3 সেন্টিমিটার কম, তাহলে -3 সেন্টিমিটার। তো এখানে আগেই আমাদের এই গুণনের কাজটা করতে হবে, এটা হবে 4x। অনেকে এখানে কাটাকাটি করার চেষ্টা করে, আসলে গুণ চিহ্ন থাকলে এটা উপর নিচ কাটাকাটি হয়, তাছাড়া হয় না। 4x/3 -3 এত সেন্টিমিটার। তো এইভাবে দেখো আমরা তিনটা বাহুরই কিন্তু এই সমকোণী ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য কিন্তু পেয়ে গেলাম। এখন দেখো ক্ষেত্রফল চাওয়া হয়েছে। তাহলে আমরা জানি, আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল জানি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে আমরা জানি, এখানে আমরা লিখবো ত্রিভুজের ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে ওই লম্বটাকে বলা হয় উচ্চতা। তো এখানে ক নম্বরে যদি আসলে অতিভুজটার প্রয়োজন হতো না, যাই হোক আমরা বের করে ফেলেছি, এটা লাগবেই। তাহলে এই হাফ গুণন আমাদের ভূমি হচ্ছে এক্স, গুণন উচ্চতা হচ্ছে এই লম্বের মানটা, অর্থাৎ 11x/12 -6। আর এইখানে এককটা হয়ে যাবে বর্গ সেন্টিমিটার। বর্গ, ক্ষেত্রফলের এককে বর্গ কথাটা আসে। ওকে, তো এইখানে যেহেতু এই ক্ষেত্রফলটাই চাওয়া হয়েছে, আমরা এখানে বিশেষ কোনো ক্যালকুলেশন না করেও ছেড়ে দিতে পারি। হ্যাঁ, তবে একটু যদি ক্যালকুলেশন করতে চাও তাহলে সেটাও করা যায়। হ্যাঁ, এইখানে আমাদের হাফ গুণন ভূমি গুণন উচ্চতা করে আমরা যেটা পেয়েছি, এটি কিন্তু আমাদের ক নম্বরের অ্যান্সার। আচ্ছা, এটা যদি একটু ক্যালকুলেশন করো তাহলে আমাদের লবের সাথে লবের গুণ হবে, আর হরের সাথে হরের গুণ হবে। অর্থাৎ এই যে এই এই তিনটা গুণন সম্পর্ক আছে, এটা আমরা একটু করে নিতে পারি। এখানে আমাদের একটু কিন্তু সমস্যা হয়েছে, দেখো, এই হাফটার সাথে পুরোটার গুণন সম্পর্ক থাকতে হবে, কিন্তু এই মাইনাসটা পড়ার কারণে এখানে আসলে একটু ত্রুটিপূর্ণ হয়ে গেছে। আমরা হাফটা দেখো বাইরে রাখবো। আর ভূমি, ভূমিটা কত? এক্স। এই এক্সটা আমরা যদি এইখানে দিয়ে দিই তাহলে সুবিধা হয়। হাফ গুণন ভূমি, হ্যাঁ, গুণন উচ্চতাটা হচ্ছে এই 11x/12 -6 এত বর্গ সেন্টিমিটার। এইভাবে লেখা যেতে পারে। তবে এবার খ নম্বরে আমাদের ভূমির মান চাওয়া হয়েছে, অর্থাৎ এক্স এর মান বের করলে আমাদের অ্যান্সার হবে। তো আমরা
ক থেকে দেখো এই ভূমি, লম্ব আর অতিভুজ এই তিনটা বাহুর মাপ তুলে নিয়ে আসবো। আর এখানে সমীকরণ গঠন করতে হবে পিথাগোরাসের উপপাদ্য ইউজ করে, অর্থাৎ অতিভুজের উপর স্কোয়ার। এই যে আমাদের অতিভুজ ছিল দেখো 4x/3 - 3, এইটার উপর স্কোয়ার সমান অপর দুই বাহুর উপর, অর্থাৎ ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার প্লাস লম্ব ছিল আমাদের 11x/12 - 6। তো অনেকে ভুল করে দেখো -6টা এখানে করে দেয়, এটা আসলে লসাগু করা ছাড়া কিন্তু একখানে করা যাবে না। এই যে এটাও তাই, এটা আসলে এই মাইনাসটাই টান বরাবর স্কোয়ার। ওকে, এবার আমরা দেখো এখানে ভিতরে লসাগু করে এটা বিয়োগ করব। 3 হবে লসাগু, নিচে 1 আছে, 1 আর 3 লসাগু 3। তো 3 দিয়ে 3 কে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে এটাকে গুণ করলে 4x, আর এখানে 1 দিয়ে কে ভাগ দিলে 3 বার যাবে, 3 3 9। হ্যাঁ, এটা পুরোটার উপর স্কোয়ার। আর এখানে এক্স স্কোয়ারটা বাইরে থাকলো, এখানে আমরা লসাগু পাবো, এখানে নিচে 1 ধরলে 12 হবে লসাগু। তো এটা দিয়ে কে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে এটাকে গুণ করলে 11x, আর নিচের 1 দিয়ে কে ভাগ দিলে 12 বার যাবে, তাহলে 6 12 72, তার উপর স্কোয়ার। এখন এগুলোকে আমরা স্কোয়ার থেকে কিভাবে বের করবো? অনেকে ভুল করে দেখো এই 4x এর উপর একটা স্কোয়ার দেয়, -9 এর উপর একটা স্কোয়ার দেয়, এটা কখনোই হবে না। হ্যাঁ, ব্র্যাকেটের ভিতর যখনই তোমাদের প্লাস মাইনাস থেকে উপরে হোল স্কোয়ার দেওয়া থাকে, এটা প্লাস হলে প্লাসের বর্গের সূত্র, মাইনাস হলে মাইনাসের বর্গের সূত্র দিয়ে বের করতে হবে। অর্থাৎ এটা হচ্ছে A, এটা বি, তাহলে a - b হোল স্কোয়ার। তো আমাদের যেটা করতে হবে, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর নিচে 3 স্কোয়ারে এটা 9 হয়ে গেল। আর এইখানে দেখো এই এক্স স্কোয়ারটা ঠিক রাখলাম, আর এইটাকে আমরা বর্গের সূত্রে ফেললে 12 স্কোয়ার, এটা আলাদাভাবে 144 করে দিলাম। আর এইটা হচ্ছে এ, তাহলে এই হলো আমাদের এ স্কোয়ার -2a, বি মানে হচ্ছে 72, প্লাস হচ্ছে 72 এর উপর স্কোয়ার, অর্থাৎ বি স্কোয়ার। ওকে, এবার আমরা এগুলোকে দেখো স্কোয়ার থেকে আস্তে আস্তে বের করে আনবো। তাহলে এটা হচ্ছে 16x², আর এটা 4 নং 36, 36 দুগুণে 72x, আর 9 স্কোয়ারে হচ্ছে 81/9। এখানে কিন্তু আমরা কাটাকাটি করতে পারবো না। হ্যাঁ, এটা যেহেতু প্লাস মাইনাস যুক্ত রাশি, এর সাথে কাটা যাবে না। এখানে এক্স স্কোয়ারটা থাকলো, প্লাস এখানে 11 স্কোয়ারে হচ্ছে 121। হ্যাঁ, তার সাথে এক্স স্কোয়ার, আর এটা 72 গুণন 11 গুণন 2, 72 গুণন 11 গুণন 2, তো এটা আসছে 1584। 1584x প্লাস 72-এর যদি আমরা স্কোয়ার করি, হ্যাঁ, তাহলে এটা আসে আমাদের 5184। 5184। ওকে, আর নিচে আছে আমাদের 144। তো এটাকে একখানে করতে গেলে নিচে 1 ধরে এটা আমাদের লসাগু করে আসতে হবে। তাহলে বাম পাশে আমরা দেখো এটাই রাখলাম, 16x² মাইনাস 72x প্লাস 81/9। আর এখানে নিচে একটা 1 ধরো, তাহলে লসাগু হবে 144। তো এই 1 দিয়ে কে ভাগ দিলে 144 বার যাবে, সেটা দিয়ে যদি আমরা এক্স স্কোয়ার কে গুণ করি, তাহলে 144x²। আর এটা দিয়ে কে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে এটাকে গুণ করলে এগুলোই থাকবে, 121x² প্লাস 1584x প্লাস 5184। তো এই হলো আলটিমেটলি আমাদের অবস্থা। তো এখানে একটু যোগ বিয়োগ আছে, আমরা সেটা একটু করে নেব। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে 16x² মাইনাস 72x প্লাস 81/9। এখানে দেখো এই দুটো আমরা যদি যোগ করি, তাহলে 4 আর 1 5, 4 আর 2 6, 1 আর 1 2, অর্থাৎ 265, তার সাথে x²। আর এগুলো যেমন আছে তেমনই আমরা রাখবো, 1584x প্লাস, এটা মনে হয় মাইনাস ছিল, হ্যাঁ, এটা মাইনাস 1584, যেটা এটার আগে মাইনাস ছিল, মাইনাস। আচ্ছা, এর সাথে ছিল 5184 বাই হচ্ছে 144। তো এখন আমাদের আড়াআড়ি গুণ করতে হবে, কোনাকুনি গুণ। হ্যাঁ, তো সেক্ষেত্রে এইখানে আমরা এই কোণার সাথে এই কোণা আগে ডিরেক্ট গুণ না করে আমরা দেখো একটা কৌশল অবলম্বন করবো। 144 গুণন 16x² মাইনাস 72x প্লাস 81, আর এই পাশে হবে 9 গুণন এটা, 9 গুণন 265x² মাইনাস 1584x প্লাস 5184। তো এক্ষেত্রে আমরা একটা কাজ করব, যে এই 9টাকে দেখো এই পাশে নিয়ে আসবো, 144-এর সাথে এটা একটা আমরা কাটাকাটি করার চেষ্টা করব। 144 ভাগ 9, কারণ এগুলো গুণ করলে আরো বড় সংখ্যা এসে যাবে।
144কে 9 দিয়ে ভাগ দিলে 16 হয়। তো এই 9 কে আমরা যদি এই পাশে নিয়ে আসি, এটাকেও এই পারে নিয়ে যাওয়া যায়, কিন্তু এটা আবার আর গুণ করতে হবে। হ্যাঁ, তাহলে এইটা দেখো 16x² মাইনাস 72x প্লাস 81, আর ওই 9টা গুণন ছিল, এবারে এসে ভাগ হয়ে গেল। আর এই পাশে আমাদের যা যা ছিল, এখন আর এখানে ব্র্যাকেট না দিলেও সমস্যা নেই। মাইনাস 1584x প্লাস 5184। তো এইটা আমরা ক্যালকুলেটরে দেখলাম, এটা ভাগ করলে 16 বার যায়। এখন এই 16 দিয়ে আমাদের ভিতরে একটা গুণ করে দিতে হবে। তাহলে 16 16 গুণ করলে হয় 256x²। এখন 72 গুণন 16, 72 গুণন 16, এটা হচ্ছে 1152, তার সাথে এক্স। আর 81 গুণন 16, এটা যদি আমরা গুণ করি, 81 গুণন 16 1296, তাহলে প্লাস 1296। এবার আমরা এই পাশের সংখ্যাগুলো সব এই পাশে নিয়ে আসবো। এটা প্লাস ছিল, মাইনাস হয়ে গেল, এটা মাইনাস ছিল, প্লাস হয়ে গেল 1584x, এইটা প্লাস ছিল, মাইনাস হয়ে গেল, আর এই পাশটা জিরো থাকবে। এবার আমাদের এখানে কিছু যোগ বিয়োগ আসবে। দেখো, এটার আগে প্লাস, এটার আগে মাইনাস, তাহলে ভিন্ন চিহ্ন থাকলে বিয়োগ হয়, বড় সংখ্যার আগে চিহ্ন আসে, তাহলে 265 মাইনাস 256। এটা পুরো চলে আসছে দেখো 9, অর্থাৎ যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস আছে, তাহলে -9x²। আর এই যে এক্স আলা দুটো রাশি আছে, এর মধ্যে দেখো এটা বড়, তাহলে এটাও ভিন্ন চিহ্ন, তাহলে বিয়োগ হবে 1584 থেকে 1584 মাইনাস 1152। তো এটা বিয়োগ করে হচ্ছে 432। আর বড় সংখ্যার আগে যেহেতু প্লাস আছে, তাহলে আমাদের এটা প্লাস দিতে হবে 432x। আর এটাও ভিন্ন চিহ্ন, তাহলে বিয়োগ করতে হবে, বড় সংখ্যার আগের চিহ্ন দিতে হবে। তাহলে 5184 মাইনাস 1296, তো 3 8, তাহলে এটা -3888 ইকুয়াল 0। ওকে, এখন এইখান থেকে আমরা একটু কমন নেওয়ার চেষ্টা করবো। যদি কমন যায়, আমরা ফার্স্ট টাইম দেখো 9 কমন নেওয়ার চেষ্টা করি। যদি 9 দিয়ে সবাইকে ভাগ যায়, 432, 432 ভাগ 9, হ্যাঁ এটাও ভাগ যায়। আবার 3888 ভাগ 9, এটা নিলে অনেক ছোট হয়ে যাবে। হ্যাঁ, এটা 432। তো মাইনাস সহই আমরা কমন নিই, সামনে মাইনাস রেখে আসলে মিডিল টার্ম করতে সমস্যা হয়। তো এখানে হবে x², এই সাইন গুলো চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, এটাকে 432 ভাগ 9, এটা আসছিল 48x মাইনাস, একে যদি আমরা 9 দিয়ে ভাগ করি, কারণ কমন নিলে ভাগ করতে হয়, এইটা ভাগ 9, 432, 432 ইকুয়াল 0। এবার -9টা গুণন আছে, ওই পারে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 0/-9 করলে ওটা 0 হয়ে যাবে, উপরে 0 নিচে যা কিছু থাকে 0 হয়ে যায়। হ্যাঁ, ওটা আমরা না দেখালাম। তাহলে x² মাইনাস 48x মাইনাস 432 সমান সরাসরি আমরা 0 লিখে দিতে পারি। এবার আমাদের এই জায়গাটায় মিডিল টার্ম করতে হবে। যদিও অনেক বড় সংখ্যা, মিডিল টার্মের নিয়ম হচ্ছে এই দুই পাশের দুই সংখ্যা গুণন আকারে লিখতে হয়, 1 গুণন 432। এরপর একে কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করে তার নিচে ভাগফল বসাতে হয়, যা দিয়ে ভাগ করলা তা দিয়ে অপর পাশে গুণ করে গুণফল বসাতে হয়। আমরা যদিও বলি জোড় সংখ্যা হলে 2 দিয়ে ভাগ দেবে, কিন্তু এখানে যেহেতু ডিফারেন্সটা অনেক বড় সংখ্যাটা, আমরা 4 দিয়ে ভাগ দিই, তাড়াতাড়ি পাবো। 432 ভাগ 4, তাহলে এই পাশে হচ্ছে 108। আর একে আমরা 4 দিয়ে গুণ করবো। আমাদের এই গুণনীয়ক দুটো যোগ বা বিয়োগ করে 48 আসতে হবে। তো আবারও যদি 4 দিয়ে ভাগ দিই, 4 দুগুণে 8, 28, 4 7 28, একে 4 দিয়ে গুণ দাও, 4 4 16। তো 48 এখনো আসেনি, আরো যাই আমরা। এবার 2 দিয়ে যায় না, 3 দিয়ে ভাগ দিই, 3 নং 27, আর 3 দিয়ে এখানে গুণ করলে 3 ষোলং 48। আমাদের এই যোগ বিয়োগ করে 48 আনতে হবে, আসলে একটাই 48 আসলে কিন্তু হবে না। তো আমাদের আরো গুণনীয়ক বের করতে হবে। এবার আমরা একে 3 দিয়ে ভাগ দিই, আর একে 3 দিয়ে গুণ করি। 3 8 24, 4 হাতে 2, 3 4 12, 13 14। এবার এই পাশে যেহেতু মৌলিক সংখ্যা আসছে, এই পাশে ভাগ করবো, এই পাশে গুণ করবো। তাহলে জোড় সংখ্যা 2 দিয়ে ভাগ দিই, 7 দুগুণে 14, 72, 2 দিয়ে গুণ করলে 6। আবারও 2 দিয়ে ভাগ দিই, 36, 2 দিয়ে গুণ করলে 12। দেখো, এই 6 2 8, 3 রেখে 4, এটা যোগ করে কিন্তু 48 হয়। যেহেতু -48 আছে, তাহলে দুটোর আগেই আমাদের মাইনাস দিতে হবে। যে কোনো একটা আমরা আগে লিখতে পারবো। 36x মাইনাস 12x মাইনাস 432 ইকুয়াল 0। এবার এই দুটোর মধ্যে থেকে x কমন নেব, তাহলে থাকে x মাইনাস 36,
আর এখানে দেখো -12 কমন নিলাম, তাহলে এক্স মাইনাসটার কারণে এই সাইনটা চেঞ্জ হয়ে যায়। আমরা এখানে একটা ভুল করেছি অলরেডি, যে মাইনাসটা কমন নেওয়ার সময় এই চিহ্নটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে, এটা ভুল ছিল, সরি। হ্যাঁ, এবার এই মাইনাসটার কারণে এই সাইনটা চেঞ্জ হয়ে মাইনাস হয়ে যাবে। 432 কে যদি আমরা 12 দিয়ে ভাগ দিই তাহলে 36 আসে, এই যে এটার সাথে দেখো মিলে গেছে। এবার আমরা এখান থেকে x-36 যদি কমন নেই তাহলে x-12 এইটা আমাদের গুণ আকারে চলে আসবে। এবার দুটো রাশির গুণফল 0 হলে তোমরা জানো একবার একবার করে এটা সমান 0 এটা সমান 0 দিয়ে দুটো মান বের করতে হয়। তো এটা সমান 0 দিলে এখান থেকে x এর মান পাবো আমরা 36। তো আবার x-12 ইকুয়াল যদি 0 দিই এখান থেকে x এর মান পাবো আমরা 12। তো এখানে আমাদের ভূমির দৈর্ঘ্য আসলে দুটোই অ্যান্সার হবে, অতএব x এর মানটাই ভূমি। তো ভূমির দৈর্ঘ্য 36 সেমি, হ্যাঁ এটা বা দিয়ে লিখতে হয়, বা 12 সেমি, এই দুটোই হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। আচ্ছা, এরপর আমরা গ নাম্বারটা দেখি। গ নাম্বারে বলেছে ত্রিভুজটির ভূমি, আগেরবার যেমন ভূমি x ছিল এবার দেখো ভূমি ক্লিয়ার করে বলেছে, এটা সহজ হবে। ভূমি 12 সেন্টিমিটার হলে পরিসীমা সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তো আমরা গ নাম্বারে ঢুকছি। গ, তাহলে ত্রিভুজটির ভূমি কত, 12 সেন্টিমিটার। আচ্ছা, এটা যদি ত্রিভুজের আমাদের ভূমি হয় তাহলে দেখো উপরে যে আমাদের শর্তগুলো ছিল, লম্ব, হ্যাঁ কি বলেছিল, ভূমির 11/12 অংশ থেকে 6 সেন্টিমিটার কম। তাহলে লম্ব কত হবে, এই ভূমির মানে 12 এর 11/12 এটা থেকে 6 সেন্টিমিটার কম। তো এখানে সুন্দর দেখো 12 12 কাটাও যায়, একদম পূর্ণ সংখ্যা চলে আসছে, 11 - 6, তাহলে এটা হচ্ছে আমাদের 5 সেন্টিমিটার। এখানেও সেন্টিমিটারটা লিখে দিই। আচ্ছা, এরপর আমাদের অতিভুজ যেটা ছিল, হ্যাঁ সেটা আমরা বের করি। অতিভুজ, এটা বলা ছিল যে ভূমির কত, 4/3, ভূমির 4/3 অংশ থেকে 3 সেন্টিমিটার কম। ওকে, তো এটাও সুন্দর কাটাকাটি হচ্ছে, 3 4 12, তাহলে 4 4 16, 16 বিয়োগ 3, তাহলে এটা হচ্ছে আমাদের 13, অর্থাৎ 13 সেন্টিমিটার। ওকে, এখন ত্রিভুজের পরিসীমা মানেই হচ্ছে তিনটা বাহু যোগ করা, যে কোনো কিছুর পরিসীমা মানেই বাহুগুলো যোগ করা। এখন আমরা লিখবো ত্রিভুজটির পরিসীমা সমান 12 যোগ 5 যোগ 13। আর পরিসীমার একক কিন্তু এগুলোর মতোই থাকবে, অর্থাৎ বর্গ হবে না, ক্ষেত্রফল হলে বর্গ হয়। তাহলে 5 আর 3 8, 8 আর 2 10, 0 হাতে 1, 1 আর 1 2, 2 এর 1 3, অর্থাৎ 30 সেন্টিমিটার। আচ্ছা, এখন কোশ্চেনে যেটা বলেছিল যে পরিসীমা সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এই ত্রিভুজের পরিসীমা যেটা, হ্যাঁ আমাদের নতুন একটা সমবাহু ত্রিভুজের পরিসীমা একই। তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা কত হবে, 30 সেন্টিমিটার। এখন দেখো এই সমবাহু ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে বলেছে। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল তোমরা নিশ্চয়ই জানো, সূত্রটা √3/4a², যেখানে এটা হচ্ছে তার প্রতিবাহুর দৈর্ঘ্য। তো আমরা কিন্তু পরিসীমা জানি কিন্তু প্রতিবাহুর দৈর্ঘ্যটা এখনো জানি না। কিন্তু আমরা এখানে যে কাজটা করব, এইখানে ত্রিভুজটা দেখো তিনটা বাহু তিন রকম ছিল, সেক্ষেত্রে পরিসীমা মানে তিন বাহুর যোগফল। এখন এই সমবাহু ত্রিভুজের পরিসীমাও কিন্তু তিন বাহু যোগ করতে হয়, কিন্তু পার্থক্য হলো যে সমবাহু ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য সমান হয়। ধরো এটাও 5 ধরে নিলাম, এটাও 5, এটাও 5, তাহলে এখানে আমি যদি যোগ করি তাহলে 5 যোগ 5 যোগ 5 অর্থাৎ 15, এটাই হচ্ছে পরিসীমা। কিন্তু এই তিনটা বাহু সমান হওয়ার কারণে আমি এটাও বলতে পারি যে 3 গুণন প্রতিবাহুর দৈর্ঘ্য, দেখো এই যে 15 আসে। তো আমরা সেই থিমটা এখানে ইউজ করবো, অর্থাৎ সমবাহু ত্রিভুজের পরিসীমাকে আমরা এই সূত্র দিয়ে বলতে পারি যে 3 গুণন বাহুর দৈর্ঘ্য, এটা হচ্ছে পরিসীমা। তো যখন আমার বাহুর দৈর্ঘ্য দরকার হবে তখন গুণনের উল্টো যেহেতু ভাগ, তাহলে আমরা এই ত্রিভুজের পরিসীমাটাকে, সমবাহু ত্রিভুজের পরিসীমাকে 3 দিয়ে ভাগ দিলে প্রতি বাহুর দৈর্ঘ্য পাওয়া যায়। সমবাহু ত্রিভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য, এটাকে আমরা এ হিসেবে বলবো, কারণ আমার ক্ষেত্রফলের সূত্রে যেহেতু এ আছে বাহুর দৈর্ঘ্যটা, তাহলে এ সমান 30/3 সেন্টিমিটার।
তাহলে এটা ভাগ করলে আমরা পাবো হচ্ছে 10 সেন্টিমিটার। ওকে, এবার আমরা দেখো ক্ষেত্রফলে চলে যাবো। অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, তোমরা চাইলে সূত্র লিখতে পারো, আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি, √3/4 a² এর মান হচ্ছে 10। এই ক্ষেত্রফলের এককটা আমাদের বর্গ সেন্টিমিটার হয়ে যাবে। ওকে, তাহলে এটা হচ্ছে √3/4 আর 10² হচ্ছে 100। এই 4 দিয়ে যদি এটাকে আমরা কাটি তাহলে 25, তাহলে 25টা সামনে নিয়ে আসো, 25√3। তো এটা দেখো ক্যালকুলেশন করে দিতে পারো অথবা এইভাবে অ্যান্সার রাখলেও হয়। আমি যদি 25 গুণন √3 করি, তাহলে এই যে দশমিকের পর অনেকগুলো ঘর আসছে, আমরা দুইটা ঘর নেব। তৃতীয় ঘরটা 5 থেকে 9 এর মধ্যে হলে 1 যোগ হয়, আর 5-এর চেয়ে ছোট হলে যোগ হয় না। দুই ক্ষেত্রে আমাদের প্রায় লিখে দিতে হয়। বইয়ের উত্তরে হয়তো 3 ঘর নিয়েছে, এতে কোনো সমস্যা নেই। আমরা এটা সমান সমান 43 হ্যাঁ, এখানে যেহেতু লাস্টে দশমিকের পর জিরোর কোনো ভ্যালু নাই, সো 0.3 পর্যন্ত রাখতে পারো, বা চাইলে তোমরা 3 ঘরও নিতে পারো। 3 ঘর নিলে এখানে চতুর্থ ঘরটা দেখতে হয়, 5-এর চেয়ে ছোট আছে, তাহলে 1 যোগ হবে না। 5 থেকে 9 এর মধ্যে হলেই 301-এর সাথে 1 যোগ করে 302 করে দিতে হবে। সো আমরা 43 পয়েন্ট, এটা চাইলে 3 ঘরও দিয়ে রাখতে পারি, 301। আর 2 ঘর নিলে তুমি 30 অথবা 3 পর্যন্ত রাখলেও হবে, যেহেতু জিরোর কোনো ভ্যালু নেই। তাহলে এত বর্গ সেন্টিমিটার, এটি কিন্তু আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। আজকের পাঠ আমরা এখানে শেষ করছি। পরবর্তী পাঠ থেকে আমরা 16.2 এর বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করে অনুশীলনী অঙ্কগুলোতে যাব। ধন্যবাদ।